তুমি কি চাউমিন খেয়েছো, এগরোল, মোগলাই, বিরিয়ানি খেয়েছো? বিরিয়ানি রান্না করেছো? স্যার বিরিয়ানি খেয়েছি, রান্না করিনি। আচ্ছা তুমি কি জানো বিরিয়ানি কী কী দিয়ে তৈরি হয়? হ্যাঁ স্যার জানি, কী কী দিয়ে তৈরি হয় জানি। কী কী দিয়ে? রাইস থাকে, আলু থাকে, মাংস থাকে, বিভিন্ন মশলা থাকে স্যার। এই যে জিনিসগুলো দিয়ে বিরিয়ানি তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে বিরিয়ানির ইনগ্রেডিয়েন্টস। মানে এই পদগুলো ছাড়া বিরিয়ানি তৈরি হয় না। তাহলে স্যার বিরিয়ানি, আমরা তো নাউনের ক্লাস দেখতে পাচ্ছি বোর্ডের উপর, নাউন কি বলছে স্যার? বিরিয়ানি এবং একটা সেন্টেন্স ঠিক একই রকম। একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকে জানো? ঠিক বিরিয়ানির মতনই আলু থাকে, মাংস থাকে, মশলা থাকে। বিরিয়ানিতে যেমন এগুলো থাকে, সেন্টেন্সের মধ্যে নাউন থাকে, প্রোনাউন থাকে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, এত কিছু। তাহলে এত কিছু জিনিস দিয়ে যখন বিরিয়ানি তৈরি হয়, এত কিছু জিনিস দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়। তাহলে আমরা ভাবতে পারি একটা সেন্টেন্সকে ঠিক বিরিয়ানির সাথে তুলনা করতে পারি। কেন আলোচনা করছি? আজকে আমাদের ক্লাস পার্ট অফ স্পিচের নাউন, মানে পার্ট অফ স্পিচ মানে আমাদের স্পিচের কি কি পার্ট আছে, সেই পার্টগুলোর মধ্যে একটা পার্ট নিয়ে এসেছি, তার নাম হচ্ছে নাউন। তোমরা পার্টগুলো দেখতে পাচ্ছ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এইগুলো হচ্ছে আমাদের মুখের কথা বলার এক একটা পার্ট, মানে আমাদের স্পিচের এক একটা পার্ট। এই সব কটা পার্ট মিলিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়। তার মানে কি স্যার প্রত্যেকটা সেন্টেন্সে কি সব পার্ট থাকে? না, কোনোটাতে দুটো পার্ট থাকতে পারে, কোনোটাতে তিনটে পার্ট থাকতে পারে, কোনোটাতে চারটে পার্ট থাকতে পারে। তো সেই পার্ট অফ স্পিচ আমাদের গ্রামার ক্লাসে জিনিসগুলো চলছিল। আমাদের পার্ট অফ স্পিচের দুটো অংশ হয়ে গেছে, ভার্ব কমপ্লিট, প্রিপোজিশন, উচ্চারণের ক্ষেত্রে অনেকে প্রেপোজিশন বলে। তাহলে এই প্রেপোজিশন, ভার্ব, এই দুটো ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নিও, না দেখলে মিস করবে। আমি এমনভাবে জিনিসগুলো দেখাচ্ছি বা শেখাচ্ছি, তোমাদের বই থেকে কখনো কনসেপ্ট পড়তে হবে না, জাস্ট প্র্যাকটিস। তো এই দুটো টপিক আমাদের হয়ে গেছে পার্ট অফ স্পিচের, মানে আমাদের সেন্টেন্সের যে পার্টগুলো থাকে, সেন্টেন্সের সেই খণ্ড বিখণ্ডগুলোর মধ্যে ভার্ব বা প্রিপোজিশন হয়ে গেছে। আমরা আজকে আলোচনা করব নাউন নিয়ে। বিরিয়ানি নিয়ে কেন উদাহরণ দিলাম? বিরিয়ানির মশলা এবং জিনিসপত্র যেগুলো দিয়ে বিরিয়ানি তৈরি হয়, ঠিক তেমনই পার্ট অফ স্পিচের এই অংশগুলো নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়। তাহলে একটা সেন্টেন্স দিয়ে, একটা সেন্টেন্সের মধ্যে কি কি জিনিস থাকে তাকে আমি বিরিয়ানির সাথে তুলনা করলাম। এবার দেখো, নাউন আমরা পড়ছি, আজকে আমাদের ক্লাস নাউন। আমরা নাউনটাকে দুটো পার্টে আনবো। আজকে প্রথম পার্টে 1 নম্বর ভিডিও, আজকে 1 নম্বর ক্লাস। নেক্সট আরেকটি ক্লাস হবে আমাদের নাউন ক্লিয়ার। স্যার নাউন আর বই থেকে আমাদের পড়তে হবে না। তোমাদের আগে বুঝতে হবে নাউনকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। যেমন টাইপ অফ নাউন, টাইপস অফ নাউন বা কাইন্ড অফ নাউন, মানে নাউনের কি কি প্রকারভেদ আছে। আর একটা হচ্ছে নাম্বারের ভিত্তিতে নাউনের যে ভাগ, আর একটা হচ্ছে জেন্ডার। তাহলে আমাদের নাউন চ্যাপ্টারটা পড়তে গেলে তার টাইপ অফ দেখতে হবে, কোন কোন টাইপ আছে, তার যে নাম্বার অংশটা দেখতে হবে এবং তার জেন্ডার অংশটা দেখতে হবে। এই তিনটে অংশ যদি আমরা ভালো করে স্যার বুঝতে পারি, তাহলে আমাদের নাউনটা পুরো কমপ্লিট রেডি হবে। এখন আমাদের সবার আগে জানতে হবে নাউন কাকে বলে। আমরা পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করছি, কিন্তু নাউনটা জানতে হবে। নাউন কি? তুমি তোমার চারপাশে যা দেখতে পাচ্ছ তার যদি নাম থাকে তাহলে সেটা নাউন, এটা তোমাকে মনে রাখতে হবে। যেমন দেখো এখানে আমি লিখেছি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, মানে নেমিং ওয়ার্ড হতে হবে। কোনো একটা নাম থাকলেই কিন্তু সেটাকে আমরা নাউন বলতে পারবো। তাহলে সেটা কোনো পার্সনের নাউন হতে পারে, কোনো প্লেস বা কোনো থিং। যেমন তোমার একটা নির্দিষ্ট নাম আছে, সেটা যে নামটা তোমার রয়েছে সেটা হচ্ছে একটা নাউন। বা তুমি একটা বয় হতে পারো বা গার্ল হতে পারো, তাহলে বয় হলেও সেটা বয় কথাটাও একটা নাউন, গার্ল সেটাও একটা নাউন। অথবা তোমার বাবা রয়েছে, তোমার বাবার একটা নির্দিষ্ট নাম আছে, সেটা একটা নাউন। আবার বাবাকে তুমি ফাদার বলছো বা মাকে মাদার বলছো, এটাও তো একটা নাউন। তো
তুমি দল বেঁধে স্কুলে যাচ্ছ, তাই না? তাহলে গ্রুপ, তোমার একটা গ্রুপ রয়েছে, গ্রুপ কথাটা এটাও একটা নাউন। তোমার মধ্যে দয়ালু ভাব রয়েছে, কাইন্ডনেস, এই যে দয়ালু ভাব এটাও একটা নাউন। তাহলে স্যার সমস্ত কিছু নাউন, সমস্ত কিছু নাউন, যাবতীয় যা দেখতে পাচ্ছ তুমি তার নির্দিষ্ট নাম থাকলে তাকে আমরা নাউন বলবো। এবার মেন কথাটা হচ্ছে, আমি যে তোমাকে দিয়ে যে উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম, এর মধ্যে কিন্তু নাউনের ভাগগুলো লুকিয়ে রয়েছে। প্রপার নাউন, দেখো আমি নাউনের 5টা ভাগ, নাউনের এই 5টা ভাগ হয় তোমাকে ভালো করে জেনে নিতে হবে। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের এই 5টা ভাগ। আমি কিন্তু নাউনের এই টাইপস অফ নাউন নিয়ে আলোচনা করছি। নেক্সট ক্লাসে তুমি নাম্বার এবং জেন্ডার, নাউনের এই দুটো পার্ট নিয়ে নেক্সট ক্লাসে আমি ফিরছি, সেই ক্লাসটাও কিন্তু দেখতে হবে। এখন আমাদের এই ক্লাসটা ভালো মতো বুঝতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। এবার দেখো প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউন, নাউনের স্যার 5টা ভাগ বললে প্রপার নাউনটা কি? প্রপার কোনো একটা নাম, এই যে তুমি একটা বয় বা গার্ল হতে পারো, কিন্তু তোমার তো নির্দিষ্ট একটা নাম রয়েছে, যে নামটা রয়েছে সেটা হচ্ছে প্রপার নাউন। আর তুমি যখন ওই নামটা লিখবে, তুমি তোমার নামটা যখন লিখবে সবসময় বড় হাতের অক্ষর, যেটাকে বলে ক্যাপিটাল, আমরা ক্যাপিটাল দিয়ে শুরু করব, ক্যাপিটাল লেটার দিয়ে সব সময় প্রপার নাউন লেখা হয়, যে ইউজ ক্যাপিটাল লেটার। তাহলে আমরা যখন প্রপার নাউন ইউজ করব ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, এটা সর্বদা মাথায় রাখতে হবে। এটা তোমরা জানো, ছোটবেলা থেকে ইংলিশ পড়েছো, মোটামুটি ইংলিশের ধারণা থাকলে এটা তোমরা জানো। তোমরা কারণ নিজেদের নাম যখন লেখো ছোট হাতের দিয়ে কি শুরু করো না, বড় হাতের দিয়েই শুরু করো। তাহলে এটা কিন্তু রুলস মুখস্থ করার প্রয়োজন নেই যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়ে মুখস্থ করবো না। তুমি তোমার নাম সই যখন করো তখনই দেখবে তুমি ক্যাপিটাল লেটারই ইউজ করছো। তাহলে তোমাকে মনে রাখতে হবে তোমার নামটা হচ্ছে প্রপার নাউন এবং সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে আর্টিকেল, মানে কোনো আর্টিকেল বসে না প্রপার নাউনের সাথে, কোনো আর্টিকেল বসে না। এ এবং এন এই দুটো তো বসেই না, কিন্তু দা, কিছু ক্ষেত্রে এই দা আর্টিকেলের ইউজ হয়। যেমন যেটা পৃথিবীতে একটা আছে, যেমন সূর্য, দা সান বলি, গঙ্গা, দা গঙ্গা বলি, সেক্ষেত্রে কিন্তু এই দা আর্টিকেলটা বসে। কিন্তু এ এবং এন এই আর্টিকেলগুলোর ইউজ প্রপার নাউনের সাধারণত হয় না। কারণ তোমার নামের আগে আমি যদি বলি এ, তোমার ধরো একটা নির্দিষ্ট নাম, তোমার নাম ধরো কি বলতে পারি আমি, ধরো তোমার নাম রাজেশ, আমি বলবো এন রাজেশ, বা দিস ইজ এ রাজেশ, এন কিছু বলবো না তো, আমি এ রাজেশও বলবো না, এন রাজেশও বলবো না। তাহলে এ বা এন কিন্তু ইউজ হবে না, দা ইউজ হয়, সেটা আবার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যেটা পৃথিবীতে একটা আছে। বুঝেছো? দেখে একটা উদাহরণ দেখে নি, অমল ইজ এ ব্রেভ বয়, অমল একজন সাহসী ছেলে। তাহলে অমলের মধ্যে সাহস রয়েছে, তাহলে অমল কি হয়ে গেল, অমল হয়ে গেল প্রপার নাউন। নেক্সট দেখো, উই লিভ ইন ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াতে বাস করি। এখানে বলো দেখি প্রপার নাউন কোনটা? ঠিক ধরেছো, ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু প্রপার নাউন। অনেকে ভাবে উই, তাহলে প্রপার নাউন লিখে দিই, আগেরটা যেহেতু প্রথমটা হলো, এরকম কোনো ব্যাপার নেই। এই ইন্ডিয়া নাম একটাই রয়েছে, ভারতবর্ষ একটাই, তো ভারতবর্ষের একটা নির্দিষ্ট নাম আছে, তাই আমরা তাকে ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে প্রপার একটা নাম, তাই প্রপার নাউন। তোমাদের কিন্তু বোর্ডের সমস্ত কিছু টুকতে হবে না খাতায়, তুমি আগে ভালো করে বুঝে নাও। আমি প্রপার নাউনটা পড়াচ্ছি, তুমি ভালো করে প্রপার নাউনটাকে বুঝে নাও, তোমাকে সমস্ত কিছু টুকতে হবে না। কারণ তোমরা যেহেতু ফোনের স্ক্রিনে দেখছো, সেখানে কিন্তু পিকচার কোয়ালিটি এমন পরিষ্কার নিট ক্লিন আসবে না যে তুমি সমস্তটা ভালো করে বুঝতে পারছো, তোমার দেখতে কষ্ট হতেই পারে। তুমি একটুখানি তোমার যে ফোনে যে কোয়ালিটি একটু বাড়িয়ে নিতে পারো, আর যদি না বাড়াতে পারো, মানে 480-তে দেখলে ভালো হয়। যদি কোয়ালিটি না বাড়াতে পারো, নর্মালি তুমি আমার মুখের কথা শুনে খাতায় নোট করবে। তুমি তো মুখের কথা শুনে জিনিসটা বুঝে যাচ্ছ, তোমার সমস্ত কিছু নোট করার দরকার নেই। প্রপার নাউন জিনিসটা কি আমি মুখে বললাম, তুমি বুঝে গেছো, খাতায় নিজের মতো করে বাংলায় লিখতে পারো, এবং একটা উদাহরণ সেটাও খাতায় লিখতে পারো, এবং তার সাথে আরও দুটো এক্সাম্পল লিখতে পারো। সমস্তটা কিন্তু নোট করার প্রয়োজন নেই। এছাড়াও তুমি দেখো রাজা, এটা একটা প্রপার নেম। এই রাজা নামে কোনো একটা ছেলেকে যদি নির্দিষ্ট করা হয় তাহলে রাজা হচ্ছে প্রপার নাউন। মিতা, এটাও একটা নাম। তাজমহল, তাজমহল পৃথিবী এই আমাদের ভারতবর্ষে একটাই রয়েছে, তাহলে দা তাজমহল। দা গঙ্গা, কলকাতা। এরপর আমরা দেখব কমন নাউন কাকে বলে। কমন নাউন,
আর একটা জিনিস মনে রাখতে হবে, কমন নাউনে কিন্তু কোনো আর্টিকেল বসে, কমন নাউনে আর্টিকেল বসে। আগে তুমি বুঝে নাও কমন নাউন কাকে বলে। যেমন তোমার একটা নির্দিষ্ট নাম রয়েছে, ধরো তুমি দেখছো তোমার নাম কাজল, কাজল হচ্ছে তোমার নাম, মানে কাজল নামে কিন্তু আমি তোমাকেই বোঝাচ্ছি। কিন্তু যদি বলি গার্ল, গার্ল মানে কি শুধু তোমাকে বোঝাচ্ছে? গার্ল মানে তোমাকে যেমন বোঝাচ্ছে, তোমার বোনকে বোঝাচ্ছে, তোমার বান্ধবীদের বোঝাচ্ছে। অথবা তুমি যদি কোনো একটা বয় হও, যেমন তোমার নাম যদি হয় রিমন, তাহলে রিমন নাম দিয়ে কি শুধু তোমাকে বোঝাচ্ছে? তোমাকেই বোঝাচ্ছে, কারণ আমি তোমাকেই রিমন বলছি। কিন্তু বয় কথাটা যখন ইউজ করছি তখন কিন্তু শুধু রিমনকে বোঝাচ্ছে না বা তোমাকে বোঝাচ্ছে না, তখন কিন্তু রিমনের বন্ধু এবং রিমনের আশেপাশে যে সমস্ত বয় রয়েছে সবাইকে কিন্তু বোঝাচ্ছে। তার মানে এক কথায় আমরা বুঝলাম জাতি, জাতিবাচক, মানে যে নাম দ্বারা পুরো জাতিকে বোঝায়। যেমন ফাদার, ফাদার মানে পুরো একটা বাবাকে কিন্তু বোঝাচ্ছে না, শুধু তোমার বাবাকে বোঝাচ্ছে, সবার বাবাকে বোঝাচ্ছে। মাদার, সবার মায়েদের বোঝাচ্ছে। ডগ, কুকুর, এটার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত জাতিকে বোঝাচ্ছে, কুকুরের জাতি। যেমন ক্যাট, সমস্তটা। দেখো এ ডগ ইজ এ বার্কিং, তাহলে কুকুর ডাকছে, তাহলে আমরা কি বলবো? কুকুর, এটা হচ্ছে একটা ডগ, এটা হচ্ছে একটা কি নাউন? কমন নাউন। আর একটা জিনিস যেটা আমি বলছিলাম, আর্টিকেল কিন্তু কমন নাউনের সাথে বসে, এটা কিন্তু বুঝতে হবে। যেমন এই যে ডগ, এটা একটা কমন নাউনের সাথে কিন্তু এ বসলো। সব ক্ষেত্রে যে ইউজ হবে এমন কথা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আর্টিকেল কিন্তু ইউজ হয়। নেক্সট দেখো, এ রিভার ইজ এ রিভার ইজ ফ্লোয়িং, মানে নদী বইছে। কি বলবো আমরা? রিভার, রিভার হচ্ছে কি নাউন? কমন নাউন। দেখো আগেরটা তুমি দেখলে দ্য গঙ্গা, গঙ্গা কিন্তু নদী, আবার রিভার, রিভারও কিন্তু রিভার। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কি? গঙ্গা মানে ওই নদীটাকেই বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা নদী তাকে গঙ্গা বলছে, নির্দিষ্ট একটা রিভারকে গঙ্গা বলা হচ্ছে। কিন্তু যখন আমি রিভার কথাটা বলছি তখন কিন্তু সমস্ত নদীগুলোকে বোঝাচ্ছে, সমস্ত রিভারকে। সেটা যদি গঙ্গা হতে পারে, যমুনা হতে পারে, নীলনদ হতে পারে, অ্যামাজন হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো, এছাড়া তুমি আরো কয়েকটা উদাহরণ দেখে নাও। ম্যান, ম্যান কথাটার মধ্যে দিয়ে পুরো ম্যান, পুরো সমস্ত ম্যানকে বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট একটা মানুষকে বোঝাচ্ছে না। বয়, স্টুডেন্ট, স্টুডেন্ট কথার মধ্যে দিয়েও কিন্তু সমস্ত স্টুডেন্টকে বোঝাচ্ছে, কোনো একটা নির্দিষ্ট স্টুডেন্ট নয়। তুমি পড়ছো তোমাকে বোঝাচ্ছে না, সমস্ত যারা পড়াশোনা করছে সবাইকে কিন্তু আমরা স্টুডেন্ট বলতে পারি। নেক্সট হচ্ছে স্কুল, নবদ্বীপে কত স্কুল আছে, কলকাতায় কত স্কুল আছে, বকুলতলা স্কুল, হিন্দি স্কুল, তারসুন্দরী স্কুল, সমস্ত স্কুলকে বোঝাচ্ছে, মানে স্কুলের পুরো জাতিকে বোঝাচ্ছে। নেক্সট দেখো বার্ড, বার্ড কথাটার মধ্যে সমস্ত পাখিদেরকে বোঝাচ্ছে, কোনো টিয়া, কাকাতোয়া, কাক এদেরকে বোঝাচ্ছে না, মানে এদের পুরো, মানে এদের মধ্যে সমস্ত যে পাখি রয়েছে সবাইকে কিন্তু বোঝাচ্ছে। মাউন্টেন, মাউন্টেন মানে পর্বত, সেই পর্বতও কিন্তু কোনো একটা নির্দিষ্ট হিমালয় পর্বতকে বোঝাচ্ছে এমনটা না, সমস্ত পর্বতকে বোঝাচ্ছে। ডে, দিন, দিন কিন্তু অনেক দিন হতে পারে, সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, সমস্ত দিনকে বোঝাতে পারে। মান্থ, মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে আমরা কিন্তু মান্থ কথার মধ্যে দিয়ে সমস্ত মান্থকে বলতে পারি। নেক্সট দেখো চেয়ার, চেয়ারটা কাঠের হতে পারে, লোহার হতে পারে, প্লাস্টিকের হতে পারে, চেয়ারের পুরো জাতিকে বোঝাচ্ছে। নেক্সট দেখো গার্ল, সেটা তো তোমাদেরকে বললাম। ট্রি, ট্রি কথার মধ্যে দিয়ে কত প্রজাতির ট্রি আছে আমাদের পৃথিবীতে, সমস্ত ট্রিকে বোঝাচ্ছে। তো এই গেল হচ্ছে কমন নাউন। এবার তোমাকে জানতে হবে কালেকটিভ নাউন কাকে বলে। কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ কথার মধ্যে দিয়ে স্যার বুঝতে পারছি একটা দলবদ্ধ, সংঘবদ্ধ ব্যাপার বোঝাচ্ছে, একটা দলকে বোঝাচ্ছে। যেমন তোমরা দল বেঁধে খেলতে যাও, তোমাদের একটা গ্রুপ রয়েছে, তোমরা স্কুলে পড়াশোনা করো, সেখানে তোমাদের একটা ক্লাস রয়েছে, বা সৈন্যরা যুদ্ধ করছে বা সৈন্যদের একটা দল রয়েছে, আর্মি বলতে পারি, সোলজার বলতে পারি। এগুলো হচ্ছে কি সব দলবদ্ধ ব্যাপারটাকে বোঝাচ্ছে। তাহলে কালেকটিভ, কালেক্ট করা হচ্ছে মানে অনেক কটাকে কালেক্ট করে এক জায়গায় আনা হচ্ছে, একই টাইপের জিনিসকে এক জায়গায় কালেক্ট করে আনা হচ্ছে, সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন, যেমন দেখো দিস ইজ অ্যান ইন্ডিয়ান আর্মি, আর্মি একটা আর্মি মানে আর্মিতে অনেকজন থাকে, সবাইকে নিয়ে মানে অনেক কজনকে নিয়ে আর্মি হয়, তাহলে আর্মি কি নাউন? কালেকটিভ নাউন। নেক্সট, দিস ইজ এ পিকনিক পার্টি, পার্টি একটা পার্টিতে তো অনেক লোক থাকে, ছেলে মেয়ে, বয়স্ক, বুড়ো, বাচ্চা সবাই থাকে, চিলড্রেন থাকে, সমস্ত কিছু থাকে। তো সেক্ষেত্রে পার্টি হচ্ছে কি কালেকটিভ নাউন। তো দেখে নাও, পার্টি হচ্ছে কালেকটিভ নাউন। গ্রুপ, গ্যাং, গ্যাং হচ্ছে একটা দল, একটা পুরো টিমকে বোঝায়। আর্মি,
ক্লাস, পিপল, পিপল মানে সমস্ত লোক, অনেক লোককে বোঝাচ্ছে, তাহলে এটাও একটা দল বোঝাচ্ছে। হার্ড, গবাদি পশুর দলকে হার্ড বলে। ফ্লক, ক্রাউড, ক্রাউড মানে একটা ভিড়, মানে একটা সংঘবদ্ধ ব্যাপার বোঝাচ্ছে। তোমরা যারা নোট করছো সমস্তটা তোমাদের নোট করতে হবে না, কারণ এখানেই কিন্তু শেষ নয়, এরকম অনেক রয়েছে। তুমি কত লিখবে? তুমি দুটো কি একটা লিখে জিনিসটা জাস্ট একটু বুঝে রাখো। তোমাদের মেন হচ্ছে কনসেপ্টটা বুঝে রাখা, তারপর তো প্র্যাকটিস করবে। আর আমি তো আছি তোমাদের প্র্যাকটিস করানোর জন্য, চিন্তা নেই। আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও, পরপর দেখো তারপরে কি হয়। তোমাদের ইংলিশের গ্রোথ বিরাট বেড়ে যাবে। যারা ইংলিশ জানে না, ইংলিশে ভয় পায়, ইংলিশের বেস নেই, স্যার আমি 9-এ পড়ি কিন্তু 5, 6, 7 আমি খুব মানে ইংলিশ অত পড়তাম না, বা আমাদের জীবনে করোনা চলে এসেছিল, আমাদের পড়া হয়নি, কিন্তু এখন হট করে 9-এ বা 10-এ উঠে পড়েছি, আমাকে তো ন্যারেশন করতে দিচ্ছে, শেখাচ্ছে না। আর নাউন প্রোনাউন এগুলো তো শেখাবেই না, কারণ এগুলো তো বাচ্চাদের জিনিস, তুমি শেখোনি, তোমার আর শেখার প্রয়োজন নেই। তো আমার যদি 1 নম্বর ক্লাস থেকে তুমি পরপর ক্লাসগুলো করতে আসো, আগামী দিনেও যদি আমার সাথে থাকো, ক্লাসগুলো করো, তোমার ইংলিশের বেস স্ট্রং হয়ে যাবে। তুমি আগামী দিনে চাইলে ইংলিশে অনার্স নিয়েও পড়তে পারবে। ইংলিশের কিন্তু একটা বড় ভবিষ্যৎ রয়েছে। সায়েন্সের যেমন একটা ভালো ভবিষ্যৎ রয়েছে, তেমন সবাই তো সায়েন্স নিতে পারে না, কিন্তু ইংলিশের কিন্তু একটা বিরাট একটা ভূমিকা রয়েছে। ইংলিশ তোমার চাকরি জীবন হোক বা ব্যবসায়িক জীবন হোক বা সোশ্যাল জীবন হোক, সমস্ত ক্ষেত্রে ইংলিশের বিরাট ভূমিকা। তো একদম শুরু থেকে শুরু করেছো, যারা কয়েকটা ভিডিও দেখে ফেলেছো, তোমরা মিস করো না, বাকি ভিডিওগুলো দেখে নাও। ইংলিশ কিন্তু তাহলে আমাদেরকে শিখতে হবে, কারণ ইংলিশ সাবজেক্টের গুরুত্ব বিরাট। আগামী ক্লাসগুলো করাতে করাতে তোমাদের ইংলিশের গুরুত্ব আমি আরও বলবো। তোমাদের কাজ হচ্ছে একদম বেসিক স্তর থেকে শিখে যাওয়া। প্রথম থেকে ক্লাসগুলো পরপর দেখো, আগামীতেও আমি আনছি। আমার সাথে তুমি কয়েকটা মাস শুধু কাটাও, দেখো তোমার ইংলিশের গ্রোথ চেঞ্জ হয়ে যাবে। তোমার 5, 6 কেমন ছিল, 5, 6, 7, 8-এর দিনগুলোতে তোমার ইংলিশের বেস ছিল কি ছিল না, কিচ্ছু যায় আসে না। তুমি ক্লাসগুলো পরপর করো, ইংলিশ শিখতে থাকবে, ইংলিশের প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে, ইংলিশকে ভালোবাসতে শুরু করবে। এরপর আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন কাকে বলে। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল মানে তুমি জানো, যেমন তোমার চারপাশে যা দেখতে পাচ্ছ সবই তো নাউন, কিন্তু এমন অনেক নাউন আছে বা নাউনগুলো কিছু না কিছু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে। তোমার কাছে একটা পেন থাকতে পারে, পেনটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে? প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে। তুমি জল খাচ্ছ, কাচের গ্লাস রয়েছে, তাহলে ওটা গ্লাসটা কি দিয়ে তৈরি হয়েছে? গ্লাস দিয়ে, মানে কাচের গ্লাস বা গ্লাস দিয়ে তৈরি হয়েছে, কাচ দিয়ে তৈরি হয়েছে, এটা একটা ম্যাটেরিয়াল। এছাড়াও দেখো তুমি আশেপাশে তাকাও, কিছু না কিছু জিনিস, এটা পাখা দেখতে পাচ্ছ, পাখাটা অ্যালুমিনিয়াম বা প্লাস্টিক কিছু না কিছু দিয়ে তৈরি হয়েছে। লাইট, সেটাও কিছু না কিছু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে। তার মানে ম্যাটেরিয়াল মানে কি? ম্যাটেরিয়াল দিয়ে যদি জিনিসটা তৈরি হয় তাহলে সেটাকে বললো ম্যাটেরিয়াল নাউন। যেমন দ্য চেয়ার ইজ মেড অফ উড, তাহলে চেয়ারটা কি দিয়ে তৈরি হয়েছে? উড দিয়ে তৈরি হয়েছে। তাহলে আমরা উড বলতে পারি একটা ম্যাটেরিয়াল। তাহলে উড একটা ম্যাটেরিয়াল, তো উড দিয়ে তো আমরা চেয়ার বানাচ্ছি, টেবিল বানাচ্ছি, খাট বানাচ্ছি, কত কিছু বানাচ্ছি। নেক্সট, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, রিংটা তৈরি হয়েছে কি দিয়ে? গোল্ড, সোনা দিয়ে। তাহলে গোল্ড হচ্ছে একটা কি? ম্যাটেরিয়াল নাউন। এছাড়াও কয়েকটা উদাহরণ দেখো, প্লাস্টিক, প্লাস্টিক দিয়ে অনেক কিছু তৈরি হয়, তাহলে প্লাস্টিক একটা ম্যাটেরিয়াল নাউন। গ্লাস, পেপার, পেপার দিয়ে বহু জিনিস তৈরি হয়, এটা একটা ম্যাটেরিয়াল। আয়রন, লোহা, কপার, সিলভার, গোল্ড, এছাড়াও বহু জিনিস আছে যেগুলো দিয়ে অন্য কোনো জিনিস বানানো যায়, সমস্ত কিছুকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। নেক্সট দেখো, এটাই লাস্ট, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা নাউন, যেটাকে আমরা অনুভব করতে পারি, ছুঁতে পারি না। তুমি খুব দয়ালু, তোমাকে ছুঁতে পারবো, তোমার দয়ালু ভাবকে ছুঁতে পারবো না। তো যেগুলো আমরা জাস্ট অনুভব করতে পারি, ভেতরের ফিলিংস, কিন্তু সেগুলোকে আমরা টাচ করতে পারবো না, কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেল? তার মানে স্যার আকাশ ছুঁতে পারছি না, আকাশ কি অ্যাবস্ট্রাক্ট নাউন? এরোপ্লেন যাচ্ছে, তাকে ছুঁতে পারছি না, অ্যাবস্ট্রাক্ট নাউন না। বিষয়টা ঠিক ওই রকম না, ভেতরের ফিলিংস বা অনুভূতির কথা বলছি। হি ইজ এ কাইন্ড ম্যান, দেখো কাইন্ড মানে কি? একটা দয়া ব্যাপার, তাহলে সে একজন দয়ালু মানুষ। তাহলে কাইন্ড কি তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন? কাইন্ড কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, কাইন্ড কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। নেক্সট দেখো, হি ইজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস, সে খুব পরিচিত কিসের জন্য? তার কাইন্ডনেস, এই ব্যাপারটার জন্য। কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, কাইন্ড কিন্তু নাউন নয়। একটা কাইন্ড ম্যান মানে ওই ম্যানটা কেমন? কাইন্ড ম্যান, দয়ালু লোক। তাহলে দয়ালু লোকটাকে তো আমি এই তো টাচ করবো, তুমি একটা দয়ালু মানুষ, তোমাকে টাচ করলাম, এই তো দয়ালু লোকটাকে টাচ করলাম।
কিন্তু দয়ালু লোকটাকে আমি টাচ করতে পারবো। কিন্তু পরের যেটা আমরা দেখতে পাচ্ছি কাইন্ডনেস মানে দয়া ভাব, ভাবটাকে আমি টাচ করতে পারবো না। তাহলে কাইন্ড কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তুমি পলিসিটা ছুতে পারবে কিন্তু অনেস্টি ছুতে পারবে? তার মধ্যে একটা সততা ভাব রয়েছে, সততা ভাবকে কি তুমি ছুতে পারবে? তাহলে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো জাস্ট মনের ফিলিংস। তাহলে বিউটি, বিউটি একটা কি? তাহলে বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি বিউটিফুল গার্ল তাকে ছুতে পারবে, সি ইজ আ বিউটিফুল গার্ল, তুমি বিউটিফুল গার্লকে ছুতে পারবে কিন্তু তার বিউটিকে ছুতে পারবে, তার সৌন্দর্যকে ছুতে পারবে? পারবে না। তাহলে বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বিউটিফুল কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। হ্যাপিনেস মানে সি ইজ হ্যাপি, তাহলে সে যে খুশি তুমি তাকে ছুতে পারছো কিন্তু তার হ্যাপিনেস, তার যে ভেতরে যে ফিলিংসটা এটা কিন্তু ছুতে পারবে না। তাহলে হ্যাপিনেস হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট অনেস্টি, হি ইজ আ অনেস্ট ম্যান, সে সৎ ব্যক্তি, সৎ ব্যক্তিটাকে তুমি ছুতে পারবে, অনেস্ট ম্যানকে টাচ করতে পারবে কিন্তু তার অনেস্টিকে কি টাচ করতে পারবে? অনেস্টি, তার অনেস্টি কিন্তু আমরা টাচ করতে পারবো না। তাহলে অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট লাভ, ভালোবাসা, এটাও তো একটা মনের অনুভূতি, টাচ করতে পারবো না। সরো মানে কি? দুঃখ, দুঃখ এটা ভেতরে কাজ করে, দুঃখ ব্যাপার, দুঃখী লোকটাকে তুমি টাচ করতে পারবে কিন্তু তার ভেতরে দুঃখটাকে তুমি স্পর্শও করতে পারবে না। তাহলে সরো এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এনিমিটি, এনিমি, এনিমি মানে শত্রু, এনিমিকে তুমি কিন্তু টাচ করতে পারবে কিন্তু তার ভেতরে যে এনিমিটি ব্যাপারটা চলছে, হিংসাত্মক ব্যাপারটা বা হিংসা জিনিস যেটা চলছে সেটা কিন্তু তুমি টাচ করতে পারবে না। তাহলে এনিমিটি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখতে পাচ্ছ আশা করি। নেক্সট ডিসিপ্লিন, আমাদের মধ্যে একটা ডিসিপ্লিন আছে, সেটা আমাদের ভেতরের অংশ, আমরা সেটা কিন্তু ছুতে স্পর্শ করতে পারবো না। নেক্সট, আর তো আমি আনিনি ইটিসি মানে আরও কিছু আছে, এর তো কোনো অনেক আছে, এর কোনো শেষ নেই বা শেষ হয়তো আছে আমি দেখিনি শেষ। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের নাউনের আজকে আমাদের প্রথম পার্ট কমপ্লিট হলো। 1 নম্বর পার্ট কমপ্লিট, প্রথম ক্লাসে প্রথম টাইপটা কমপ্লিট, সেকেন্ড ক্লাসে তোমরা এই দুটো টাইপ দেখে নেবে। নাউন কমপ্লিট, নাউন স্যার আর বই থেকে পড়তে হবে না আমাদের, এরপর আমরা প্র্যাকটিস করব। সবাই ভালো থেকো, ক্লাসগুলো পরপর দেখছো এবং ক্লাসগুলো যদি মনে হয় যে স্যার পরিশ্রম করে বোঝাচ্ছে, ভালো করছে, তাহলে আমাকে একটু উৎসাহিত করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাদেরকেই শেয়ার করো যারা তোমার ভিডিওটা দেখবে, মানে যারা কিন্তু তোমার শেয়ার করা ভিডিওটা দেখবে, মানে যাদের প্রয়োজন। তুমি তোমার তেমন বন্ধুদের দেবে না, শেয়ার করবে না যারা পড়াশোনা সেরকম করে না, তাদেরকে দিয়ে কোনো লাভ নেই। যারা পড়াশোনা করে তাদেরকে শেয়ার করো, তারা দেখবে, তারা উপকার পাবে, ঠিক আছে? আর লাইক করতে হবে কিন্তু, যারা লাইকের আগের ভিডিওগুলো করোনি একবার লাইক করো যদি ভালো লাগে, ভালো না লাগলে লাইক করতে হবে না। আর সাবস্ক্রাইব আশা করি তোমরা করেছো। তো সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে দেখা হবে। নাউনের পার্ট 2 কিন্তু দেখতে হবে। নাউন আমাদের হয়ে গেলে আমরা কিন্তু পরপর এই যে পার্ট অফ স্পিচের যে অংশগুলো, যেটা আমি শুরু করেছিলাম বিরিয়ানি দিয়ে, তো বিরিয়ানির যে ইনগ্রেডিয়েন্টস, যে জিনিসগুলো দিয়ে বিরিয়ানি তৈরি হয়, ঠিক তেমন একটা সেন্টেন্সের মধ্যে যে পার্ট অফ স্পিচের পার্টগুলো থাকে সেগুলো নিয়ে আমাদের আলোচনা পরপর ক্লাসগুলো হবে। আগামী দিনে কিন্তু তোমরা আরও ইংলিশের একদম বড় বড় জিনিসগুলো দেখতে পারবে। আমি বেসিক জিনিসগুলো আগে তোমাদের কাছে আনছি যাতে এই জায়গাগুলো বুঝে নিলে বড় যে ন্যারেশন, ভয়েস চেঞ্জ বা ট্রান্সফরমেশন, জয়নিং এইসব ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়। নেক্সট তো লাস্টে আমরা ট্রান্সলেশন, বিভিন্ন প্যারাগ্রাফ রাইটিং এইসবে তো আসছি। ক্লাসগুলো পরপর করো, ইংলিশে উন্নতি আসবে তোমাদের। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।